এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দৈনিক উত্তর দক্ষিণের সম্পাদক শেখ ফারুক আহমেদ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে যারা শুনছেন, দর্শক শ্রোতা, বিশেষভাবে আমাদের বিনিয়োগকারী ভাই বোনেরা, পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এবং বিশেষভাবে আজকে উপস্থাপনা করছেন আপনার সাথে আবারও টিভিতে দর্শকদের সামনে আসলাম আমাদের মাহিমা আক্তার পলি, অসম্ভব বিচক্ষণ এবং বুদ্ধিমতী উপস্থাপিকা। আপনাকেও ধন্যবাদ। জি, আমরা যেমনটা বলছিলাম যে আজকে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করব, তো সেই জায়গা থেকে প্রথমেই পুঁজিবাজারের যে এই মুহূর্তের সর্বশেষ যে এই মুহূর্তের যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি, যে আমরা ঈদের লম্বা একটা ছুটির পরেও কিন্তু সেই দর পতনটা ঠেকানো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে এই পতনের ধারাটা অব্যাহত রয়েছে। তো পুরো সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই জায়গা থেকে আমাদের উত্তরণের উপায় কি? প্রথম একটা কথা, পুঁজিবাজার একটি গতিশীল বিষয়। এখানে দর উত্থান পতন বা যে কোনো মূল্য বৃদ্ধি, মূল্য হ্রাস বৃদ্ধি কম বেশি এটা হইতেই পারে। তো সাধারণভাবে একটা পুঁজিবাজারের গতিশীলতার ভিতরে, এই প্রভাবনতার ভিতরে কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে, কিন্তু সেটার যে একটা লজিক্যাল যে জায়গাটা, সেটা অনেক সময় আমরা এটা হারিয়ে ফেলি। সেক্ষেত্রে বর্তমান আমাদের দেশের পুঁজিবাজারের যে এই যে দর পতনের যে ধারা অব্যাহতভাবে চলছে, এটা অনেক সময় আমরা স্বাভাবিক মনে করি না। এটা খুব সুস্থ স্বাভাবিক ধারা না। এটা সত্যিকার অর্থে আজকে পুঁজিবাজারের জন্য একটু দুঃসময় যাচ্ছে। বিনিয়োগকারীরা সর্বশান্ত হচ্ছেন, তাদের পুঁজি হারিয়ে যাচ্ছে, তারা নিঃস্ব হয়ে যাচ্ছেন। কারণ এগুলোর ভিতরে আমাদের যে অবস্থানটা তৈরি হয়েছে, এখন বিনিয়োগকারীদের ভিতরে একটা আস্থার সংকট তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মাঝে এই আস্থার সংকট এর পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন ইস্যু এখানে যুক্ত হয়ে আজকে পুঁজিবাজারের বর্তমান অবস্থা তৈরি হয়েছে। এর সাথে সাথে আমি বলবো, আমাদের পুঁজিবাজারের কিছু নিয়ম নীতি, কিছু সিদ্ধান্ত পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, সেটা তাদেরও কিছু ভূমিকা, কিছু করণীয় ছিল, সেইগুলো অনেক সময় যথাযথভাবে হয় নাই। সবকিছু মিলিয়ে পুঁজিবাজারের একটা স্থবিরতা শুধু নাই, একটা পতনমুখী জায়গা তৈরি হয়েছে। এটা অস্বীকার করার কোনো পথ নাই। এর পাশাপাশি বিনিয়োগকারীদের ভিতরে হতাশা কাজ করছে, তাদের ভিতরে আস্থার সংকট তৈরি হয়েছে, সেটাও বিবেচনা নিতে হবে। দেশের এবং বিদেশের কিছু বাস্তবতা, কিছু প্রসঙ্গ আছে, সেগুলো বিবেচনায় নিয়েই আজকে পুঁজিবাজার এখানে দাঁড়িয়ে আছে। তা আমরা প্রতি সময় এটা বলছি যে এখান থেকে উত্তরণ ঘটানো দরকার। সত্যিকার অর্থেই পুঁজিবাজারের এখান থেকে উত্তরণ ঘটানো দরকার। দেশের অর্থনীতির জন্য, পুঁজিবাজারের উন্নতির জন্য, প্লাস বিনিয়োগকারীদের স্বার্থে এটা খুবই দরকার। আমি আবারও বলছি, দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে বিনিয়োগকারী, তারা তো এদেশের মানুষ, এই জনগণ বা বিনিয়োগকারীর স্বার্থে পুঁজিবাজারের উন্নয়নের জন্য আমি মনে করি সংশ্লিষ্ট সবাইকে, বিশেষত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, তারপর ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, তারপর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বাংলাদেশ ব্যাংক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সাধারণ সকল পর্যায়ের ক্ষুদ্র, মাঝারি এবং বড় বিনিয়োগকারী সবার সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিয়ে পুঁজিবাজারকে সত্যিকার অর্থেই একটি গতিশীল, একটি অর্থবহ এবং একটি উন্নত জায়গায় নিয়ে অবশ্যই আসতে হবে। না হলে অনেক ক্ষতি হয়ে যাবে, দেশের মানুষের ক্ষতি হবে, দেশের অর্থনীতির ক্ষতি হয়ে যাবে। সেই উদ্যোগগুলো নেওয়ার জন্য এখনই সময়, খুব জরুরি ভিত্তিতে বলে আমি মনে করি। এবং এই জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই এগিয়ে আসেন, সম্মিলিতভাবে
পুঁজিবাজারটাকে রক্ষা করেন। পুঁজিবাজার যদি রক্ষা হয় তাহলে এটা আমার কাছে একটা বৃক্ষর মতো মনে হয়, যে এই যদি বৃক্ষটা যদি বেঁচে থাকে এর ফল আমরা সবাই খেতে পারবো, ভোগ করতে পারবো। কিন্তু বৃক্ষটা যদি মরে যায় বা রুগ্ন হয়ে যায় বা দুর্দশাগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু কেউ দিন শেষে লাভবান হবে না। আজকে যে হয়তো কেউ কেউ বিচ্ছিন্নভাবে কতিপয় ব্যক্তি গোষ্ঠী লাভবান হচ্ছে, তখন কিন্তু একটা পর্যায়ে তারাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হলে পুঁজিবাজার সংশ্লিষ্ট কেউ দুদিন আগে আর দুদিন পরে ভালো থাকবে না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আপনারা সবাই সম্মিলিতভাবে পুঁজিবাজারকে রক্ষা করার জন্য আপনাদের নীতিমালা, উদ্যোগ এবং কাজ সমন্বিতভাবে করুন। জি, মুখের মিষ্টি আমরা মিষ্টি কথা আসলে বলছেন, বাস্তবে এই কথাটা একটু বলতে চাই পলি, মুখে মিষ্টি মিষ্টি অনেক কথা বলছেন, বাস্তবে তার উল্টোটা হচ্ছে, উল্টোটা করছেন। তা আমি তাদেরকে ছোট করতে চাই না, অসম্মান করতে চাই না। পুঁজিবাজার এই ক্রান্তিকালে আমি বলবো যে সবাই এগিয়ে আসেন, মুখ এবং বিবেক এবং এটার সাথে সমন্বয় রাখেন। যেটা বলছেন, যে অঙ্গীকার করছেন, যে ঘোষণা দিচ্ছেন, সেটা রক্ষা করেন, সেটা পালন করেন। কিন্তু মুখে একটা আর পিছনে কর্মকাণ্ডে আর একটা, এটা বাদ দিতে হবে। না দিলে একটা সময় পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগকারীরা কিন্তু ফুঁসে উঠবে, এই মুখোশ খসে পড়বে, আসল চেহারা সবাই বেরিয়ে আসবে। এটা ঠিক হবে না। মানুষকে ক্ষতি করে, বিনিয়োগকারীদের ক্ষতি করে পুঁজিবাজার ভালো থাকতে পারে না। এটা হচ্ছে আমার সুস্পষ্ট কথা। প্লিজ পলি বলেন। জি, আমরা অবশ্যই পরের প্রশ্নে যাব, কিন্তু তার আগে একটু বিরতি নিয়ে এসেছি। জি জি, দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পরে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দৈনিক উত্তর দক্ষিণের সম্পাদক শেখ ফারুক আহমেদের সঙ্গে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব। এবং বিরতির আগে আপনি অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন এবং এমনটাও বলছিলেন যে সবার সম্মিলিত প্রচেষ্টায় পুঁজিবাজারের একটা ভালো কিছুর কথা বলছিলেন। কিন্তু আমরা সবাই আসলে সম্মিলিত প্রচেষ্টায় বা সম্মিলিত উদ্যোগেই পুঁজিবাজারের ভালো কিছু হবে তেমনটা আমরাও জানি। কিন্তু এই যে আমরা ধারাবাহিকভাবে যেমনটা বলি, যেমন বিনিয়োগকারীরা এভাবে আগালে বা টেকনিক্যালি আগালে বা বিনিয়োগকারীরা ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে, অর্থাৎ জেনে বুঝে বিনিয়োগ করলেই হচ্ছে শুধুমাত্র পুঁজিবাজারে আসা উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সব সময় কি আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কাজে আসে পুঁজিবাজারের জন্য? আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশের পুঁজিবাজারের একটি হচ্ছে নীতিগত বা কেতাবি বা আইনগত বা পুঁথিগত কথা পুঁজিবাজার সম্পর্কে, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে। সেক্ষেত্রে কথাটা হচ্ছে যে ফান্ডামেন্টালস, কমপ্লায়েন্স, ট্রান্সপারেন্সি, কোম্পানির ম্যানেজমেন্টের ভূমিকা, তার প্রফিট, আর্নিং, এগুলো মিলেই একটা ভালো ইনস্ট্রুমেন্ট বা স্ক্রিপ্ট তৈরি হয়। এই প্রোডাক্টটা যখন মার্কেটে থাকে, সেখানেই হয়তো সবাই বিনিয়োগ করা উচিত বা সেই বিনিয়োগটা অনেক সময় সেভ হয়। এটা হলো একটা বিষয়। আরেকটি হচ্ছে বাস্তবতা, সেটা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারের বাস্তবতা। দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের পুঁজিবাজার অনেকটা ইকুইটি বেস এবং ট্রেডিং নির্ভর। এখানে লং টাইম ইনভেস্টমেন্ট মেন্টালিটি যে একেবারে নাই তা না, কিন্তু পরিসংখ্যান বা যে তথ্য বা ডাটা আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি পাই, সেই পরিমাণটা খুবই কম। তার মানে এখানে সবাই খুব দ্রুত প্রফিট চায়, বা 3 ডে 4 ডে 5 ডে বা শর্ট টার্ম প্রফিট হয়। এটাকে আমি খারাপ বলছি না। পুঁজিবাজারে শর্ট টার্ম এবং লং টার্ম দুই ধরনের বিনিয়োগ থাকবে, দুই ধরনের বিনিয়োগকারী থাকবেন, এবং তারা পুঁজিবাজারকে সমৃদ্ধ করবেন, তারা পুঁজিবাজারকে শক্তিশালী করবেন এবং নিজেরা লাভবান হবেন। কিন্তু অনেক সময় দেখা গেছে যে ইকুইটি বেস এবং আমাদের পুঁজিবাজারের ট্রেডিং মেন্টালিটির কারণে, এই কারণে অনেক সময় দেখা যায় যে একটি ভালো বা একটা ফান্ডামেন্টালি ভালো শেয়ারও অনেক সময় এখানে বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য পাচ্ছে না। এই না পাওয়ার পিছনে অনেক কারণ থাকে। তার ভিতরে একটি কারণ হচ্ছে যে এখানে যে পুঁজিবাজার যেভাবে, প্রথম একটা কথা বলি, পুরো নেগেটিভ না, আগের থেকে আমাদের পুঁজিবাজার অনেকটা শক্তিশালী হয়েছে। আমাদের কমপ্লায়েন্স বা ট্রান্সপারেন্সি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, জবাবদিহিতা কিন্তু আগের চেয়ে বেড়েছে। তারপরেও যেভাবে হওয়ার দরকার সেভাবে পুঁজিবাজারটা আসলে শক্ত ভিতের পরে এখনো দাঁড়িয়ে আছে না। এ লট অফ থিংস এখানে করার আছে,
করণীয় আছে। সেটা আমাদের নিয়ন্ত্রণ সংস্থা যেমন আছে, এক্সচেঞ্জগুলোর আছে, সংশ্লিষ্ট স্টেক হোল্ডার মানে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বড় ছোট মাঝারি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবারই করণীয়টা আছে। সেই কারণে অনেক সময় দেখা যায় যে শর্ট টার্ম প্রফিটের জন্য যেটা একটু পাল্লে হাওয়া লাগে, যেটা দ্রুত প্রফিট দিচ্ছে, বিনিয়োগকারীরা অনেক সময় সেই দিকে ধাবিত হয়। তা এখান থেকে বেরিয়ে আসার জন্য দরকার যে ভালো ইনস্ট্রুমেন্ট আরো বেশি বেশি আসা। আইপিও গুলো আসার আগে অনেক ভালো থাকে, আসার পরে মুখ থুবড়ে পড়ে, এটাও একটি সমস্যা। তারপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আরো মার্কেটে আসার জন্য তাদের সুযোগ এবং সুবিধা তৈরি করে দেওয়া। সরকারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে, দেশের অনেক বড় বড় কোম্পানি আছে, ভালো কোম্পানি আছে, সেই ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসা। এর ভিতরে কিন্তু অনেক কিছু যুক্ত হয়েছে, সাথে কিছু ময়লা আবর্জনাও যুক্ত হয়েছে, যে আইপিও গুলো আসার কথা না, সেগুলো এসেও মার্কেটকে নষ্ট করেছে। আমি তো একটু সেই জন্য অন্যদিকে যেতে চাচ্ছিলাম, যেমন ক্যাপিটাল গেইনের দিকে যেতে চাচ্ছিলাম। যেমন ক্যাপিটাল গেইনে আগে যে একটা ট্যাক্স ছিল না, এবং নতুন করে এই যে ট্যাক্স বসানোর যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনার কি মনে হচ্ছে এটা আসলে কতটা যৌক্তিক এবং এটার জন্য বিনিয়োগকারীরা কতটা উপকৃত হবে বা বিনিয়োগকারীরা কিভাবে লাভবান হবে? আমি এটুকু বলবো যে এটা একটা বিভ্রান্তিকর কথা। প্রথমত আমি যতটুকু জানি, হ্যাঁ, এই ধরনের কোনো সিদ্ধান্ত হচ্ছে না বা কোনো বিষয় নাই। আপনি একটা জিনিস পরিষ্কার করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু পুঁজিবাজারের জন্য যথেষ্ট দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং সংবেদনশীল। এবং শুধু তাই না, উনি বিনিয়োগ বান্ধব, বিনিয়োগকারীদের ভালো চান। অনেক সময় মার্কেটে যারা সংশ্লিষ্ট তাদের কারণে ওনার সদিচ্ছা, চেষ্টা এবং সাপোর্টটা কিন্তু গুটি কয়েক মানুষের পকেটে চলে যায়, সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু বঞ্চিত হয়। তাই এই গেইনের পরে যে ট্যাক্সটা আরোপের যে কথা হচ্ছে, সেটা আসলে সঠিক নয়। প্রথমত প্রতিবার বাজেটের আগে এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি বা তাদের নিজস্ব আলোচনায় কোথায় কোথায় সরকারের ট্যাক্স আরোপ করা যায়, ভ্যাট আরোপ করা যায় বা এই ধরনের দেশীয় নিজস্ব আর্নিং এর বিষয়গুলো আলোচনা করে। সেই আলোচনার ভিতরে কখনো কখনো এই যে বিনিয়োগকারীদের গেইন ট্যাক্সের বিষয় আসে, কর্পোরেট ট্যাক্সের বিষয় আছে। দেখেন বর্তমান সরকার কর্পোরেট ট্যাক্স অনেকবার কমিয়ে দিয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীদের, ব্যক্তিগত বিনিয়োগকারীদের, ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীদের উপরে কোনো ট্যাক্স নাই। তা এই ধরনের কোনো একটা আলোচনা, প্রস্তাবনা এই বাজেট সংশ্লিষ্ট যারা প্রণয়ন করেন তাদের ভিতরে হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এইটাকে কেন্দ্র করে প্রতি বছর বাজেটের আগে, জুন মাসের আগে, এই মে মাসে বা এপ্রিলের শেষে গুজব সৃষ্টি করে একটা অংশ এটা করেন। এবং আরো মজার কথা, আমাদের বর্তমান যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইতুল ইসলাম সাহেব, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে গেইন ট্যাক্স আসছেন না, এবং উনি না বুঝে বলেন নাই। উনি নিজেও এটার ব্যাপারে অনেক মানে দায়িত্বশীল এবং অনেক ভূমিকা রাখেন যাতে বিনিয়োগকারীদের উপরে এই ট্যাক্সটা না আসে। অতীতেও যখন আলোচনা হয়েছে তখনও কিন্তু বর্তমান চেয়ারম্যান অনেক সাহসী এবং বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। বলে আপনি যদি একটু সুযোগ দেন, অনেক দুঃখের কথা বলছি, এর ভিতরে যেহেতু প্রফেসর শিবলি রুবাইতুল ইসলাম সাহেবের কথা আসলো, আমি একটু কথা বলতে চাই। কারণ আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে উনি নতুন করে আরো 4 বছরের নিয়োগ পেয়েছেন। তা এই 4 বছরের পুনর্নিয়োগ আমাদের সামনে আবার আমি মনে করি নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ বিগত 4 বছরে আমি মনে করি বর্তমান চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইতুল ইসলাম সাহেবের অনেক অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে। ভালো মন্দ মিলে মার্কেটের শত্রু মিত্র উনি চিনতে পেরেছেন। উনি এমন একটা চেয়ারে থাকেন যেখানে অনেক বিষয় ওনাকে সামলাতে হয়, উপরের নিচের, ডাইনের বায়ের, ক্ষমতাহীন প্রভাবশালী, হ্যাঁ, নানা রকম চাপও ওনাকে সামলাতে হয়, কর্পোরেট প্রভাবশালীদেরও সামলাতে হয়। কিন্তু আমি খুব আশাবাদী, আপনাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সত্যিকার অর্থে আমি মন থেকে ওনাকে অভিনন্দন জানাতে চাই। এবং আমি মনে করি যে পরবর্তী 4 বছর উনি ওনার উদ্যোগে, ওনার নেতৃত্বে আমরা সুন্দর, শক্তিশালী এবং আরও গঠনমূলক একটি পুঁজিবাজার পাবো, যার মাধ্যমে আমাদের পুঁজিবাজার শক্তিশালী হবে, যার মাধ্যমে বিনিয়োগকারীরা লাভবান হবে। আপনি হয়তো বলতে পারেন যে এরকম আশাবাদ তো আমরা সবাই ব্যক্ত করি, তারপরেও মানে আমরা মাঝে মাঝে হোঁচট খাই। কিন্তু আমি কেন আশাবাদী, ধরেন তার নিয়োগের আগে
বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে রাজনৈতিক মহল থেকে। আমি যেহেতু একটু পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারী হিসাবে আছি, নানাভাবে ইনভলভ আছি, ব্রোকারেজ হাউসের সাথে সংশ্লিষ্ট, আমার মতামত বা আমার কোনো তথ্য আছে কিনা জানতে চেয়েছে। বিভিন্ন সংস্থার সাথেও আমার সাথে কথা বলেছে। তখন আমি কয়েকটি কথা বলেছিলাম। উনি অসম্ভব মেধাবী, আমি ওনাকে ছাত্র জীবন থেকে চিনি। উনি গভর্নমেন্ট ল্যাবে পড়তেন, ওখান থেকে ম্যাট্রিক এসএসসি পাস করার পর ঢাকা কলেজে উনি ইন্টারমিডিয়েট করেছেন, এইচএসসি। আমি নিজেও ঢাকা কলেজে ছিলাম, তো এই জন্যই তখন চিনি। উনি কিন্তু অর্গানাইজার হিসাবে খুবই ভালো, এবং উনি অনেক বড় মনের মানুষ। অনেক সময় ওনাকে মিসগাইড করেছে, উনি যাদেরকে বিশ্বাস করেছে, যাদেরকে নির্ভর করেছে, অনেকে কিন্তু কথা রাখে নাই বা ওনার নির্ভরযোগ্য আস্থার জায়গাটা রক্ষা করে নাই, যে কারণে অনেক সময় অনেক কিছু হয়েছে। কিন্তু তার মানে পুরোটা কিন্তু বৃথা না। উনি কিন্তু প্রথমবারের মতন বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে উনি কিন্তু নিয়ে গেছেন। উনি আইসকোর কিন্তু ভাইস চেয়ারম্যান হয়েছে, এশিয়া প্যাসিফিক জোনে হয়েছে। এটা বাংলাদেশের আগে আন্তর্জাতিক পর্যায়ে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনগুলো যে প্রতিষ্ঠান, সেটা জি আমরা আসলে জানি যে উনি অনেক যোগ্য একটা মানুষ, এবং যোগ্য বলেই কিন্তু উনি এরকম একটা জায়গায় বসে আছেন। কিন্তু আমরা যদি একটু অন্যদিকে যাই, পুঁজিবাজার রিলেটেড প্রশ্নে যাই, তো সেই জায়গা থেকে বলবো যে আমরা একটু আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যে এই জায়গা থেকে খুব ছোট্ট করে একটু জানতে চাইবো যে মার্জিন লোন, এটা আসলে একজন বিনিয়োগকারীর জন্য অনেক বড় একটা গলার কাটা হয়ে দাঁড়ায় অনেক সময়। তো আমার প্রশ্ন হচ্ছে যে মার্জিন লোনের বিষয়টা কিভাবে ডেকোরামটা সাজালে বিনিয়োগকারী, পুঁজিবাজার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই উপকৃত হবে? না, ধন্যবাদ। আপনার এই প্রশ্ন জবাব দেওয়ার পর আমি খুব সংক্ষেপে, আমি বর্তমান চেয়ারম্যান সভাকে বলছি যে আমরা আশাবাদী। ওনার ব্যাকগ্রাউন্ড, উনি শিক্ষায় দীক্ষায় পারিবারিকভাবে অনেক সমৃদ্ধ, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের প্রত্যাশা অনেক বেশি ওনার কাছে। আমার এই অনুষ্ঠানের মাধ্যমে চাই উনি যেন এমন কিছু কাজ করেন, বিনিয়োগ পুঁজিবাজারকে এমন জায়গায় নিয়ে যান, ওনার নাম যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে, বিনিয়োগকারীদের মনের মণিকোঠায় যেন থাকে। উনি আর এই পরবর্তী যে টেনিউরটা, এই 4 বছরে উনি যেন বিনিয়োগকারীদের জন্য, পুঁজিবাজারের জন্য, আমি স্বনির্বদ্ধভাবে ওনার কাছে অনুরোধ জানাচ্ছি, উনি যেন এমন কিছু দেয়। এবং ইতিমধ্যে কিন্তু অনেক কিছু করেছেন, মৌলিকভাবে করেছেন, আন্তর্জাতিক পরিসরে করেছেন। টাইম স্কোয়ারের মতো জায়গায় পুঁজিবাজারের উপরে আমরা দেখেছি, নিউ ইয়র্কের বুকে, এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো প্রোগ্রাম করছেন, দেশে করছেন। সেকেন্ডারি মার্কেটেই হয়তো কিছু সমস্যা রয়ে গেছে, কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু উনি অনেক কিছু ডাইমেনশন, নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু সেকেন্ডারি মার্কেটে যদি বেশি মানুষ ইনভলভ, বিনিয়োগকারী ইনভলভ, এখানেই তাদের এই জায়গাটায় আমি বলবো উনি যেন একটু দৃষ্টিপাত দেন, সহানুভূতির সাথে বিশেষভাবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় তাদের জন্য কিছু করেন। এইবার আপনাদের আমাদের সময় স্বল্পতার জন্য আমরা জবাব আপনি দিয়ে দিয়েছেন, খুব চমৎকার ভাবে বলেছেন, গলার কাটা। আসলে এই ঋণটা, মার্জিন লোনটা হচ্ছে গলার ফাঁস। এইটা দিচ্ছে যখন মার্কেট পড়ে যাচ্ছে, তার ইকুইটি হারাচ্ছে, তখন ফোর্স সেল করছে। আমি বলবো এই ফোর্স সেলটা বন্ধ হওয়া উচিত। এটা অন্যায়। একটা বিনিয়োগকারী টাকা নিয়ে আসছে, সে হাউজে আসছে, তাকে ফোর্স সেল না দিয়ে যখন হয়ে যায়, আমি বলবো হাউসগুলোর উচিত একটা কমিটি করে এই নেগেটিভ যে ইকুইটিগুলো সেখানে নার্সিং করে এই বিনিয়োগকারীকে রক্ষা করা, তাকে নিঃস্ব করে ফেরত পাঠানো বিনিয়োগ বা পুঁজিবাজারের ভালো হবে না। আর একটা জিনিস, যাদেরকে ফোর্স সেল করেছে আমি বলবো তাদের পারচেস পাওয়ারটা ফেরত দেওয়া হোক। যে পরিমাণ টাকা ফোর্স সেল করেছে সেই টাকায় তাদেরকে কিনতে দেওয়া হোক। তার একটা অভিজ্ঞতা হয়েছে, পুঁজিবাজারের প্রতি তার একটা ইনভলভমেন্ট ছিল। আমি মনে করি তাকে সুযোগ দিলে তার অভিজ্ঞতার কারণে ওই বিনিয়োগকারী আরো সতর্কভাবে বিনিয়োগ করে মার্কেটকে গতিশীল। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে এই অনুরোধটা জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, আপনাদের অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এখানে সংযুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন দৈনিক উত্তর দক্ষিণের সম্পাদক শেখ ফারুক আহমেদ। আমরা আবারও নিচ্ছি একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। আমাদের সঙ্গে থাকুন।